এস্তোনিয়া ছিল বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র। তাদের ব্যাংকিং, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, পরিবহন, এমনকি ভোটও দেওয়া হতো অনলাইনে। তারা গর্ব করত নিজেদের এই গভর্নমেন্ট বলে। এই দেশ প্রযুক্তি নির্ভর ছিল। মানুষজন ঘরে বসেই ট্যাক্স রিটার্ন করত, ডিজিটালি ভোট দিত, আর দিনের পর দিন চলত কাগজ কলম ছাড়াই প্রশাসনিক কার্যকলাপ। কিন্তু এই গর্বই একদিন তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছিল। এস্তোনিয়া এক ধরনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল, বিশেষ করে তাদের পুরনো শত্রু রাশিয়ার সঙ্গে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিল প্রচন্ড উত্তেজনাপূর্ণ। এস্তোনিয়ার রাজধানী তালিনের একদম মাঝখানে দাঁড়িয়ে ছিল এক ব্রোঞ্জের মূর্তি, একজন সোভিয়েত সৈনিকের স্মৃতিচিহ্ন। এই মূর্তিটা রাশিয়ার দৃষ্টিতে ছিল সম্মানের প্রতীক, কিন্তু এস্তোনিয়ার অনেকেই মনে করত এই মূর্তিটা ওদের দেশ দখলের প্রতীক। তাই এস্তোনিয়া সরকার একদিন ঘোষণা করে এই মূর্তি সরানো হবে। আর ঠিক এই সিদ্ধান্তটাই বয়ে আনে এমন এক ঝড় যা শুধু রাজপথে না, তাদের দেশের ডিজিটাল সিস্টেমে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। মূর্তি সরানোর খবর ছড়িয়ে পড়তে রাস্তায় নেমে আসে হাজারো রাশিয়ানপন্থী মানুষ, বিক্ষোভ ও সংঘর্ষ করতে। মস্কো থেকেও আসে হুমকি, কিন্তু সবচেয়ে ভয়ানক প্রতিক্রিয়া এসেছিল এমন এক জায়গা থেকে যেটা কারো চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব পুরো দেশকে কাঁপিয়ে দেয়। সেই প্রতিক্রিয়া এসেছিল একদল অদৃশ্য হ্যাকারদের তরফ থেকে। মূর্তি সরানোর মাত্র এক সপ্তাহের মধ্যে এস্তোনিয়ার মাথার উপর নামে এক অদৃশ্য ঘূর্ণিঝড়। কি হয়েছিল সেদিন চলুন জেনে নেওয়া যাক প্রথম থেকে। একদিন সকালে সবকিছু ঠিকঠাক মনে হলেও আসলে কিছুই ঠিকঠাক ছিল না। সকালে মানুষ যখন খবর পড়তে চাইছিল তখন দেখা গেল সব প্রধান সংবাদপত্রের ওয়েবসাইট ডাউন। সরকারের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে গিয়ে এরর লেখা ভেসে উঠছিল সারাদিন ধরে। ইন্টারনেটের গতি একসময় একেবারে বন্ধের কাছাকাছি পৌঁছে গেল। মোবাইলে সিগন্যাল থাকলেও কাজ করছিল না ডেটা। দেশের যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। না, এটা ছিল না কোনো যান্ত্রিক সমস্যা, এটা ছিল একটা সুপরিকল্পিত সাইবার আক্রমণ। একটি দেশকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়ার একটি নিখুঁত পরিকল্পনা। এই আক্রমণের পেছনে থাকা হ্যাকাররা ছিল একদম অদৃশ্য, অজানা। তারা ছিল না কোনো সামরিক পোশাকে, তাদের হাতে ছিল না কোনো বন্দুক, তাদের অস্ত্র ছিল একটা ল্যাপটপ আর কিছু কোড। কিন্তু এই কোডই এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যেন একটা আগ্নেয়গিরির লাভা পুরো দেশকে গ্রাস করে নিচ্ছে। এই আক্রমণটা ছিল খুবই নিখুঁত এবং ভয়ঙ্কর এক ধরনের ডিজিটাল হামলা, যার নাম DDoS অ্যাটাক। এর মানে হাজার হাজার কম্পিউটার বিশ্বের নানা জায়গা থেকে একসাথে আক্রমণ করে। একটি নির্দিষ্ট সার্ভারকে এত বেশি রিকোয়েস্ট পাঠায় যে সার্ভারটা আর কাজ করতে পারে না। একটি সার্ভার যা হয়তো স্বাভাবিক দিনে 10,000 মানুষের অনুরোধ সামলাতে পারে, কিন্তু সেদিন 10 লাখ রিকোয়েস্টে ডুবে যাচ্ছিল। এটা এমনই ছিল যেন একটি দেশে হাজার হাজার সৈন্য একসাথে আক্রমণ করছে, কিন্তু তারা এসেছে বন্দুক নিয়ে না, বরং কোড আর কমান্ড নিয়ে। প্রথম দফার এই সাইবার আক্রমণে মাত্র 10 মিনিটের মধ্যে এস্তোনিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্ভিস ধ্বংস হয়ে যায়। ব্যাংকিং, নিউজ, মিডিয়া, সরকারি যোগাযোগ, এমনকি মিলিটারি কমিউনিকেশন পর্যন্ত সবই ছিল এই অদৃশ্য আগ্রাসনের কবলে। পরবর্তীতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন এক ঐতিহাসিক কথা, এটা যেন যুদ্ধ শুরু হলো, কিন্তু আমরা কোনো ট্যাঙ্ক বা গুলি কিছুই দেখতে পাচ্ছি না। এটা ছিল একেবারে নতুন ধরনের যুদ্ধ, যেখানে রক্তপাত নেই, কিন্তু দেশের হৃদস্পন্দন থেমে যাচ্ছিল প্রযুক্তির ভেতরেই। প্রশ্ন উঠলো, কে ছিল এই আক্রমণের পিছনে? কিভাবে এত সুনির্ভর ভাবে এই ডিজিটাল হত্যাকাণ্ড ঘটানো হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুরো ইউরোপ কেঁপে উঠেছিল, কারণ এটা ছিল কেবল একটা দেশের বিরুদ্ধে না, এটা ছিল পুরো পৃথিবীর কাছে একটি সতর্ক সংকেত। কে করলো এই ডিজিটাল হামলা? এই ঘটনার পর সবাই হতবাক। এত বড় একটা সাইবার আক্রমণ যেটা গোটা দেশের ইন্টারনেট অচল করে দিল, সেটার পেছনে কে ছিল? অনেকে বলছে এটা ছিল রাশিয়ান স্পন্সার্ড কোনো হ্যাকার গ্রুপের কাজ, আবার কারো ধারণা এটা ছিল এসকেপ শক্তি প্রদর্শনের একটা অংশ, যেন সবাই বুঝে যায় যুদ্ধ শুধু বোমা দিয়ে হয় না, কিবোর্ড দিয়েও দেশ ধ্বংস করা সম্ভব। তদন্তকারীরা চারদিক ছুটলো। বলা চলে 12 বছরের এক বাচ্চা ছেলেকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। হ্যাকিং নেটওয়ার্ক, ডার্ক ওয়েব, এমনকি ইন্টারন্যাশনাল সিগন্যাল ট্রেসিং সব করা হলো, কিন্তু একটা জায়গায় গিয়ে সব থেমে গেল। প্রমাণ যেন চোখের সামনে থেকেও ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছিল, যেন কেউ ইচ্ছে করে সব ডিজিটাল ছাপ মুছে ফেলেছে। হামলার পরের দিন প্রধানমন্ত্রীর অফিসের মেল খোলা যাচ্ছে না, ব্যাংকের লগইন পেজ তো লোডই নিচ্ছে না, আর সাধারণ মানুষ তো বুঝতেই পারছে না কি ঘটছে। কিন্তু তখনই সাইবার বিশেষজ্ঞরা নড়েচড়ে বসেন। তারা দেখতে পান এটা কোনো সাধারণ সার্ভার ক্র্যাশ নয়, এটা একটা নিখুঁতভাবে সাজানো ডিজিটাল আক্রমণ। প্রথম চিহ্ন মেলে ব্যাংক সার্ভার থেকে। একসাথে হাজার হাজার কম্পিউটার থেকে একটাই কোড বারবার পাঠানো হয়েছে, যাতে সার্ভার ওভারলোড হয়ে নিজে বন্ধ হয়ে যায়। এর মানে একটাই, এটা ছিল DDoS অ্যাটাক। আর এই হাজারো কম্পিউটার একসঙ্গে এমন কাজ করতে পারে শুধু বটনেট দিয়ে। এরপর ইন্টারনেট কোম্পানিগুলো জানায় তাদের DNS সার্ভারে কিছু IP অ্যাড্রেস থেকে এমনভাবে অনবরত রিকোয়েস্ট আসছিল যেন কেউ ইচ্ছে করে সার্ভারটাকে জ্যাম করে ফেলেছে। এটা আর কোনো সন্দেহ নেই, দেশের ওপর চালানো হয়েছে একটা বড় মাপের সাইবার যুদ্ধ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কোথাও কোনো দাবি নেই, কেউ বলছে না আমি করেছি, না ভিডিও বার্তা, না হ্যাকার সাইন, সব চুপচাপ। এমনকি কেউ বলতেও পারছে না এটা কোন দেশ থেকে এসেছে। তবুও তদন্ত থেমে থাকেনি। আন্তর্জাতিক সাইবার গোয়েন্দারা একজোট হয়ে খোঁজা শুরু করলো। ট্র্যাক করা হলো IP, লগ, কমান্ড, সিগন্যাল। শেষে তারা পৌঁছালো এক গোপন সার্ভারের সন্ধানে, যেটা ইউরোপের বাইরের এক জায়গায় গোপনে বসানো হয়েছিল। সেটাই ছিল পুরো হামলার নিয়ন্ত্রণ কেন্দ্র। কিন্তু সেই হ্যাকার কে? সে কোথায়? আদৌ একজন নাকি একটা গোটা টিম? এই প্রশ্নগুলোর উত্তর আজও অন্ধকারী। কেউ ধরা পড়েনি, কেউ দায় স্বীকার করেনি। তবে গোয়েন্দারা এক জিনিসে নিশ্চিত, এটা কোনো সাধারণ হ্যাকার নয়। এর পেছনে ছিল একটি দেশের ছায়া, একজন স্টেট স্পন্সর হ্যাকার, অর্থাৎ এমন একজন যার মগজে হ্যাকিং আর হাতে বাজেট ছিল সরকারি অনুমতি সহ। এই হামলার সময় কেউ আকাশে বোমা ফেলেনি, কোনো ট্যাঙ্ক বা মিসাইল ব্যবহার হয়নি। তবুও পুরো একটা দেশের মানুষ আতঙ্কে কেঁপে উঠেছিল, কারণ যুদ্ধটা চলছিল একটা অদৃশ্য ফ্রন্ট লাইনে। না, সেটা কোনো সীমান্ত ছিল না, সেটা ছিল ইন্টারনেটের ভিতর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই আক্রমণে অস্ত্র ছিল শুধু একটা কিবোর্ড আর কিছু কোডের লাইন। তখনই পুরো বিশ্ব
বিশ্ব বুঝে গেল ভবিষ্যতের যুদ্ধ আর রক্ত আর গুলির ওপর নির্ভর করবে না, বরং সবচেয়ে বড় ধ্বংস আসবে ডিজিটাল স্ক্রিনের পেছন থেকে। এই ঘটনাকে ইতিহাসবিদেরা বলেছে প্রথম ডিজিটাল যুদ্ধ। এই যুদ্ধ দেখিয়ে দিল শুধু যুদ্ধের ময়দানে জেতা যথেষ্ট নয়, ইন্টারনেট দখলে না থাকলে পুরো একটা জাতিকে এক মুহূর্তে অচল করে ফেলা যায়। এবং এখান থেকে শুরু হলো নতুন এক যুগ, সাইবার সিকিউরিটি। আজ বিশ্বের বড় বড় দেশগুলোর জন্য এটি শুধু প্রযুক্তির বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার। কারণ সবাই এখন জানে একটি বোমা একটি শহর ধ্বংস করতে পারে, কিন্তু একটি কোড পুরো দেশটাকে স্তব্ধ করে দিতে পারে। এটাই ছিল ইতিহাসের প্রথম ডিজিটাল যুদ্ধ। এমন আরো বাস্তব ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে।